ফোনটা আমার পকেটে নেই। ব্যাস, এই জিনিসটা আমি কখন বুঝতে পেরেছি? উঠেই বুঝতে পেরেছি যে আমার যেহেতু হার্ট অ্যাটাক আছে। সো আবারও চলে এসেছে তোমাদের এমলি গ্ল্যাম একটা ভ্লগ নিয়ে। তো এই ভ্লগের টপিকটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা এখনো ভাবলে আমার একটু ভয় করে, খুবই পরিমাণে ভয় হয়। আবার একটা টাইমে মনে হয় যে এটা থেকে অন্তত আমি কিছু শিখলাম, যে পরের বার একটু অ্যাওয়ারনেসটা বেশি বাড়াতে হবে। তো এই কথাটা কেন বলছি, এই ভিডিওতে তুমি থাকো, বেশি বড় করবো না, লং ভিডিও এটা হবে না, কিন্তু তোমাদের অ্যাওয়ারনেসের জন্য, তোমাদের হেল্পফুলের জন্য আমি এই ভিডিওটা করছি। আশা করি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করতে থাকো, এটাই আমি চাইবো। কারণ দিনকে দিন দেখছি ভিউয়ার্স অনেক কমে যাচ্ছে, তো একটু সাপোর্ট করলে অনেকটা একটু ভরসা পায়। তো ব্যাপারটা হচ্ছে এই নিয়ে, আমার ফোন নিয়ে এই ঘটনাটা ঘটেছে। তো আমি চেয়েছিলাম যে এবারে যেখানে আমি ভেকেশনে যাচ্ছি, মানে আমার ভাই বোন তারা আছে, তো তাদের ছুটি হলে, মানে স্কুলের একটা ছুটি হলে সেখানে আমরা যেতে পারবো। তো আমার বোন মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিয়েছে, আমার ভাইয়ের এপ্রিল মাস থেকে ক্লাস স্টার্ট হবে। তো তার আগে আমরা ভেবেছি মার্চের মধ্যেই আমরা একটা ট্যুর প্ল্যান করবো। তো ট্যুর প্ল্যানিং তো করা হলো, অনেক যোগে জাগে ট্যুর প্ল্যান করা হলো। তো আমরা গিয়েছিলাম দীঘাতে। এবার আমি ভেবেছিলাম দীঘার একটা ভিডিও করব, ট্যুরে কি কি হচ্ছে সেই ভ্লগগুলো তোমাদেরকে দেখাবো। তো ব্যাপারটা হলো কি, যেরকম ভাবা সেরকম কাজ। দীঘায় গেছি, গিয়ে আমি ভেবেছি যে ওখানে যে মেকআপ টিউটোরিয়াল গুলো দেখাবো, যে কিভাবে ওখানে যে সামার বা রোদ এত পরিমাণে, সেখানে তুমি কিভাবে একটা সফট ন্যাচারাল মেকআপ করে বেরোতে পারবে, যাতে তোমার স্কিনটাও ভালো থাকে, তুমিও ভালো করে ঘুরতে পারো এইরকম টাইম। যেরকম ভাবা সেই রকম কাজ। তো আমি যেটা ভেবেছিলাম সেরকম ভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা ধরেছিলাম কান্ডারি এক্সপ্রেস বিকেলের দিকে। তো ৩টের সময় আমাদের ট্রেন ছিল। ট্রেনটা লেট করে ৪টে পর্যন্ত। তো ঠিক আছে, আমরা ট্রেনে উঠে পড়ি। তো আমাদের এক্সপেরিয়েন্স খুব ভালো যে আমরা যাচ্ছি ট্রেনে, খুব সুন্দর করে এদিক ওদিক ঘুরলাম, অনেক কিছু বেটার। দীঘায় গিয়ে পৌঁছালাম, সেখানেও বেটার। আমাদের এক্সপেরিয়েন্স আরো ভালো। ওখানকার মানুষ এতটাই ভালো যে আমরা একটা টোটো নিয়েছিলাম, সেই টোটোতে করে যাবো ভেবেছি। তো আমাদের কোনো বুকিং ছিল না। এমনভাবে আমাদের টিকিটটা হয়েছে বাড়ি থেকেই যে আমাদের কোনো কিছু বুকিং করা হয়নি। শুধু ট্রেনের টিকিটটা কাটা হয়েছে, হোটেল বুকিং থেকে শুরু করে কিচ্ছু নয়। আমরা ভেবেছিলাম ঠিক আছে নেমে যাবো, গিয়ে ওখান থেকে যারা লোকালরা থাকে তাদেরকে বলবো যে ভালো হোটেল, ভালো জায়গা কোথায় আছে ফ্যামিলি নিয়ে থাকার মতন। তো আমরা সেরকম, যেরকম ভাবা সেরকম কাজ আমরা গেছি। গিয়ে ফ্যামিলি নিয়ে বললাম যে এরকম ফ্যামিলি তো এসছে, তো কিরকম রুম ভালো হয় একটুখানি জায়গাটা দেখে দিলে ভালো হয়। তো আমরা সি বিচ থেকে ম্যাক্সিমাম ৫ মিনিট হাঁটা পথের দূরত্বে একটা হোটেল ভাড়া নিয়েছিলাম। তো সেখানে তো আরো ভালো লাগছে। হোটেলটা দেখলাম প্রচন্ড ভালো। আমি হোটেলের লোকেশন তোমাদের দিয়ে দেবো। ওই হোটেলে যাও, সত্যি কথা বলতে ওখানে তুমি যেরকম থাকবে তার কস্ট অনুযায়ী তোমাকে বলবে। আমি তো বলবো অ্যাফোর্ডেবলি। কারণ আমি এই কারণেই বলছি আমার এক্সপেরিয়েন্সটা খুব ভালো। যে অত দাম দিয়ে আমি নিচ্ছি যে কেমন এক্সপেরিয়েন্স হবে। বেশি দাম নয়, মোটামুটি খুবই ভালো। এটা বলতে পারি। তো তোমরা এক্সপেরিয়েন্স করলে ওই জিনিসের ফিলটা বুঝতে পারবে। তো ৫ মিনিটের হাঁটার পথেই তোমরা সি বিচটা পেয়ে যাবে। খুবই ভালো। আমরা ওখানে থেকেছি। তো আমরা থাকলাম, এরকম হলো। খুব বেটার পুরো এক্সপেরিয়েন্স। আমরা সি বিচে গেলাম, ঘুরলাম। তো আমাদের একটা প্ল্যানিং ছিল আমরা বেশি জায়গায় কোথাও ঘুরবো না। আম দীঘাতে নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে সেখানে যাবো, গিয়ে একটুখানি দেখবো ওখানকার এক্সপেরিয়েন্সটা কিরকম হয় সবকিছু। তো আমি ভেবেছিলাম ভিডিও ক্যাপচারে করবো। কিন্তু দীঘার যে মন্দিরটা আছে সেটা আমার ভিডিও ক্যাপচার করার খুব ইচ্ছা ছিল। তো ওখানে কি একটা সত্যি কথা আধ্যাত্মিক জায়গায়, সেখানে রুলস মেইনটেইন করে চলাটাই বেটার। তো ওখানে ভেতরের দিকে, ঠাকুর মন্দিরের ভেতরের দিকে কোনো ফোন নিয়ে গিয়ে ভিডিও করা বা এসব কিছু করা যাবে না। আর আমি এটা রেসপেক্ট করি। হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি সেখানে চোখ দিয়ে দেখাটাই মেইন। ভগবানকে চোখ দিয়ে দেখছি এটাই মেইন। তো আমি তোমাদের বলব ঐরকম এক্সপেরিয়েন্স করার জন্য তোমরা দীঘায় যাও, গিয়ে মন্দিরে ভিজিট করো। সত্যিই খুবই সুন্দর মন্দিরটাকে গোছানো হয়েছে। বলব না যে একেবারে পুরীর মতন তুমি একটা প্রভাব পাবে। পুরীতে একটা ধাম বলতে গেলে সেইখানকার মতন প্রভাব পাবে যে না খুব সুন্দর, পুরীর থেকেও সুন্দর তা নয়। একটা বড় জায়গা নিয়ে, এরিয়া নিয়ে যেইটুখানি মন্দিরটাকে সাজানো যায় ততটাই সুন্দর। আমি এটা বলব সকালের দিকে যদি যাও বেটার জিনিস পাবে। এক্সপেরিয়েন্স যদি আরো মেমোরেবল করার ইচ্ছা থাকে তাহলে বিকেলের দিকে যাও। বিকেলের দিকে গিয়ে ভিজিট করো, সবথেকে সুন্দর মোমেন্ট ওইখানেই পাবে। এইটা আমার রিকোয়েস্ট থাকলো। তো যাক, এই পর্যন্ত তো হলো। আমাদের ঘোরা হয়েছে ঠিক আছে। হুট করে আমাদের পরের দিন আমার জেঠুর হার্ট অ্যাটাক আসে। আর এই জিনিসটা শুনে আমরা ১ম এ একটু ঘাবড়ে যাই যে এইরকম হলো। আমরা যখন দেখে গেছি আমাদের জেঠুকে তখন ঠিকঠাক। আর হুট করে হার্ট অ্যাটাক আসে। তো আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। তো আমার বাপি ফোন করে, ফোন করে তাদের বন্ধুদের বলে যে একটুখানি দেখে আয়। আমরা যতটা পারবো ততটাই চেষ্টা করব। তো তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর। তো আমরা এটা করি যে রিজার্ভ টিকেটটাকে ক্যানসেল করে দিই। দিয়ে আমরা সঙ্গে, সঙ্গে সকাল বেলার টিকেটটা তাড়াতাড়ি বুকিং করার চেষ্টা করি। তো দেখলাম লোকাল ভাবে যেতে হবে। কেটে সার্ভিস নিয়ে আমাদের যেতে হবে। তো ঠিক আছে কোনো ব্যাপার নেই। আমরা কাটা সার্ভিসেই চলে যাবো। দরকার নেই ওরকম রিজার্ভ করতে গেলে আবার অনেক। কারণ পরে আমাদের যে রিজার্ভ টিকেটটা ছিল সেটা আবার ছিল ৭:৩০ এরকম নাগাদ। কান্ডারি এক্সপ্রেস। আমরা সকালের দিকে পাইনি। সব সন্ধ্যের দিকে পেয়ে গেছি। তো আমরা সকালের দিকে বেরিয়ে যাওয়া ছিল। ভালো কথা সেই বুঝে আমরা দীঘা থেকে সাঁতরাগাছি পর্যন্ত ট্রেনটা নিলাম। ভালো কথা। উঠেছি, উঠেছি।
ওই পর্যন্ত ঠিক। আমার ফোন আমার কাছে, আমি এক্সপেরিয়েন্স করছি, গান শুনতে, শুনতে আসছি। কারণ সত্যি কথা বলতে ওই টাইমটাতে আর ভিডিও করার ইচ্ছাটুকু আমার ছিল না। প্রচন্ড টেনশন ছিল। তারপরে একটা বাড়ির এরকম জিনিস হয়েছে, আমি কি করে ভিডিও করতে পারি? আমার নিজের একটা সত্যি কথা ওই জিনিসটা আসে না। তো আমার ভিডিও হবে না। আমার তখন মনে হচ্ছিল ঠিক আছে, হোক চাই না হোক আমার ভিডিও। আমার বাড়ি যেতে পারলে আমার এটা সবথেকে বেশি বেটার। এইবার হলো কি, সাঁতরাগাছি স্টেশনে নেমেছি। ফোনের টিকিট থেকে শুরু করে ফোন দেখা, ফোন থেকে পেমেন্ট হওয়া, ফোনে কি বলবো, টিটি যদি আমাকে জিজ্ঞাসা করে টিকিট কোথায় আছে, সেই সবকিছু আমার ফোনের মধ্যে আছে। তো আমি সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত গেছি। যে স্টেশন থেকে আমরা আবার হাওড়া ট্রেন ধরবো, হাওড়া থেকে আবার হাওড়া কাটুয়া ধরবো। এইরকম আমাদের যাতায়াত। খুবই খারাপ জায়গা বলে। কাটুয়া ট্রেন তো পাওয়াই যায় না। তো ওটা বলে তো আর কিছু বলার নেই। তো আমরা সাঁতরাগাছি থেকে কাটুয়া ট্রেন সাঁতরাগাছি থেকে আমরা হাওড়া ট্রেনটা ধরবো। সাঁতরাগাছি স্টেশনে নেমেছি। নেবে ম্যাক্সিমাম 6 নাম্বার প্ল্যাটফর্ম হবে। 6 নাম্বার প্ল্যাটফর্মে হয়েছে কি, 6 নাম্বার প্ল্যাটফর্মে আমরা উঠলাম। উঠে আমার ফোনটা তখনও আমার কাছে হাতে রয়েছে। ব্যাস ঠিক আছে। এইবার এত পরিমাণে জংশনে ভিড়, তো লাগেজ ছিল এক গাদা। এবার বুঝতেই পারছো একটা লোকাল ট্রেনে উঠলে লাগেজ নিয়ে উঠতে কতটা বেশি হ্যাম্পার বা নিজেকে কতটা ইয়ে করতে হয়। যাই হোক, আমি তখন কি আমার বাপি ৩-৪ টে লাগেজ তুলছে, আমিও লাগেজ তুলছি তার সঙ্গে, লাগেজ তুলছি। এবার ফোনটা জাস্ট আমি পকেটে রেখেছি এরকম, তাও হাত দেয়া আছে। পকেটে রেখেছি, এবার লাগেজগুলো তুলতেও তো সবসময় কি আমি ফোনটা কি হাতে নিয়ে তুলবো? এরকম নয়। তারই মধ্যে ফোনটা আমার পকেটে নেই। ব্যাস এই জিনিসটা আমি কখন বুঝতে পেরেছি? উঠেই বুঝতে পেরেছি। ট্রেনটা জাস্ট ছেড়েছে আর তখন আমি বুঝতে পেরেছি আমার হাতে ফোন নেই। আমার পকেটে ফোন নেই। এত খারাপ জিনিস হয়েছে। কিছু বলার নেই। আমি জানি ফোনটা আমি ফিরে পাবো না। এসব পুলিশকে দিলেও আমি ফোনটা ফিরে পাবো না। ফোনটা আজকে চুরি গেছে। আমি গেলাম। আবার কি করলাম? হাওড়া পুলিশের কাছে গেলাম। ট্রেন তো চলে গেছে। আমার ওখানে নেবে এখন ফোন খোঁজার মতন পরিস্থিতি নেই। হাওড়া স্টেশনে নামলাম। হাওড়া স্টেশন থেকে হাওড়া পুলিশের কাছে, যে পুলিশ স্টেশন আছে ওইখানে গেলাম। গিয়ে বললাম যে আমি একটা এফআইআর করতে চাই যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। আমি সেই ফোনটা আর পাচ্ছি না। তো বলছে কটা নাগাদ চুরি হয়েছে? আমি সব ডিটেইলস বললাম। আমাকে সরাসরি বলল, আপনার যেখানে চুরি হয়েছে আপনি সেখানে গিয়ে সেখানকার যে পুলিশ স্টেশন আছে তাকে খবর দিন। এইবার আমার কথা হচ্ছে, আমার তো সেখানে যাওয়া সম্ভব নয়। চুরি হয়ে গেছে সেই জিনিসটা, আমি আবার সেখানে যাবো, ফেরার মতন আমার পরিস্থিতি নেই, বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, নাহলে ফিরে যেতাম। ফিরে যাবো না তা নয়। কিন্তু কোঅপারেটিং টা আমি তো আর বুঝতে পারছি না যে এটা কি হলো আমার সাথে। আমার মাথা তখন ঘিজিমিজি হয়ে গেছে। আমি বলছি, ঠিক আছে। তো ওখানকারই একটা লেডিস পুলিশ আমাকে বলল যে, "দেখুন, আপনি একটা কাজ করতে পারেন। আপনার তো এরকম পরিস্থিতি। আপনি এখন কি করবেন? বাড়িতে গিয়ে আপনার যে লোকাল থানা আছে সেখানে বলবেন যে আপনার ফোনটা চুরি হয়ে গেছে। তো ফোনটা যাতে মানে কোনো ডিটেইলস যাতে না নিতে পারে, সঙ্গে, সঙ্গে আপনি গিয়ে সিমটা তুলে নেবেন।" আমি এই পর্যন্ত যেটা জেনে ফেললাম যে আমি ফোনটা আর পাবো না। এটা আশা করাটাই এখন ভুল। সোজা গেলাম, বাড়িতে ফিরলাম। তার পরের দিন গিয়ে আমি ফোনে এফআইআর করতে গেলাম আমাদের বলাগড় পুলিশে। মানে আমি তো থাকি জিরাটে। তো বলাগড় পুলিশ স্টেশনে আমি গেলাম। গিয়ে বললাম, পুলিশ স্টেশনের লোক বলছে, "আপনার ফোন যখন স্টেশনে চুরি হয়েছে তাহলে আপনি এখানে আসছেন কেন? আপনি ওখানকার যে পদে রয়েছে, মানে কি বলবো, জিআরপিএফ এরকম টাইপের বলছে। আমার হয়তো ভুল হতে পারে তাদের ইয়ে নিয়ে বলার। তো সেইখানে গিয়ে বলছে, "সেইখানে গিয়ে আপনি জারি করুন।" আমি ভাবছি আর কত ঘোরাবে আমাকে? এরা কি পাগল করে দেবে আমায়? আমি বলছি, "আরে ব্যাঙের জানি জিনিসটা পাবো না। আমাকে দিয়ে দিন। সিমটা অন্তত দিয়ে দিন। আমার সিম নিয়ে কাজ। আপনি একটা ফর্ম দিয়ে দিন, আমি সিমটা তুলে নিই। যা হয়েছে, হয়েছে, ব্যাঙের দরকার নেই।" জানি ওর মধ্যে আমার অনেক কিছু জিনিস ছিল। আমার অনেক ডকুমেন্টস টাইপের ছিল। কিন্তু আমি জানি এখন সেগুলো ভেবে নিয়ে কান্নাকাটি করার থেকে এখন ফোনের সিমটা তুলে আমার ফোনটাকে সিকিউর করাটা বেটার। তো তারই মধ্যে আমি কি করেছিলাম, তো এত কিছুর মধ্যে আমার মাথায় এটা চলছিল, ফোনটা চুরি হয়ে গেছে। ফোনের ডিটেইলস গুলো কেউ উদ্ধার করে না। আমি কি করেছিলাম, আমার ফোনের জিমেইল অ্যাড্রেস একজনের কাছে ছিল। তো আমি সঙ্গে, সঙ্গে বললাম জিমেইল অ্যাড্রেসে গিয়ে আমি বলছি ফোনের নাম্বারটা ব্লক করে দে। ফোনের নাম্বার ব্লক করে দিতে আর জিমেইলটাকে ওই ফোন থেকে ব্লক করে দিতে। ওই জিনিসটা আমি একমাত্র বুদ্ধিমানের কাজ করেছি। এইটার পর সবথেকে বেশি ভালো এটার পর সবথেকে বেশি আমার উপর নিজে প্রাউড ফিল হয়েছে যে না, ওই টাইমে একটু কাম মাথা রেখে আমি ওই কাজগুলো করে ফেলেছি। তো বলার পরে আমার ওই জিনিসগুলো হয়। কিন্তু সবথেকে স্মৃতিগত জিনিসটা সবথেকে খারাপ লাগে, আমার ফোনটা চলে গেল। এই ফোনটা পাওয়ারও একটা খুবই খারাপ এক্সপেরিয়েন্স। ৭ দিন পরে এই ফোনটাকে আমি অর্ডার দিয়েছি। কারণ বাড়িতে যা পরিস্থিতি ছিল এখন ফোন কেনার মতন কারো পরিস্থিতি নয়। তো ৭ দিন পরে আমি ফোনটা অর্ডার দিয়েছি। ফোনটা অর্ডারের পরের দিন আসলো। খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর আমার সবথেকে ব্যাড লাক ব্যাড লাক বলছি, ব্যাড লাক। সবথেকে ব্যাড লাক হচ্ছে কি, বৃষ্টি যেদিন পড়ে, মেঘলা যেদিন আকাশ হয়, সেই দিন আমার খারাপ যাবেই। এইটা হচ্ছে আমার স্পেসিফিক লাইন। ঘুরতে গেছি, বৃষ্টি পড়ছে, ব্যাস গেল, উদ্ধার হবে। তো ওরকম বৃষ্টি পড়ছে আর আমি মনে ভাবছি আজকে ফোনটা না আসলে বেটার। আজকে ফোনটা আসলে ভেঙে যাবে এরকম মনে হচ্ছে। তো অন্য টাইমে ইউনিভার্স আমার কোনো কথাই শোনে না যে এর কিছু ভালো করে দিই। খারাপ জিনিসই ইউনিভার্স শোনে। তো কি করলো? ফোনটা আসলো, ফোনটা আমার হাত দিয়ে পড়লো না। যে এনেছে পার্সেলটা সে আনপ্যাক করে, মানে ওপেন বক্স ডেলিভারি হবে। তো এরকম খুলছে, খুলতে গিয়ে দুম! আমার চোখের সামনে। আর আমি জাস্ট এ কি হলো? এতদিন পর ফোনটা আসলো, আবার কেন এরকম হলো? ওর থেকে খারাপ এক্সপেরিয়েন্স আর কিচ্ছু বলার নেই। যাক ওইটা হয়ে গেল। আমার তো চোখ দিয়ে কান্না। কারণ ইএমআই দিয়ে ফোন কিনছি, ভিখারির দশা পড়ে গেছে। তো
তারপরের দিন আমার দাদা বলল যে, "থাক, এটাকে রিপ্লেস করে দে। এটাকে বল যে এরকম স্ক্র্যাচ মারলি এসছে, দিয়ে দে।" দিয়ে পরের দিন উম দাদা দিয়েছে। তো ভালো এক্সপ্রেস ডেলিভারি ছিল ওর। তো পরের দিন চলে আসলো ফোনটা সোমবার। আর আমার ফোনের মডেল এখন খুবই ভালো এখন পেয়ে গেছি। যাই হোক, এখন যত যাই হোক না কেন নতুন ফোন পেয়ে গেলেও একটা খারাপ লাগে। আগের ফোনটার প্রতি একটা মায়া হয়ে যায়। তো আমার আগের ফোনটা ছিল Poco M4 Pro। আর এখন যেটা কিনেছি সেটা হচ্ছে Vivo T4X। Vivo T4X ফোনটা কিনেছি। আপাতত এখন ফোনটা ভালো আছে। আর যা ডকুমেন্টস ছিল সেগুলো আমি রিস্টোর করে ফেলেছি। তো এই পর্যন্ত। তোমাদের এটাই বলব, ফোন যদি চুরি হয়ে যায় তো প্যানিক করো না ১ম এই যে, "না আমার ফোনটা কি হলো? আমি খুঁজতে হবে।" এটা করো না। যদি কেউ তোমার কাছের বা রিলেটিভ এর কাছে তোমার Gmail অ্যাড্রেস থাকে তাহলে তাকে বলো যে Gmail টাকে ব্লক করতে। দেন বলো যে নাম্বারটাকে ব্লক করে দিতে। তাহলে তোমার অনেক জিনিস, কি বলবো, অনেক সিকিউরিটি জিনিসগুলো সেফ থাকবে। এটা বলব। আর মেক্সিমাম বলব যে তোমরা ভাববে যে জিপে, ফোনপে থেকে তো টাকাটা চুরি হয়ে যেতে পারে। তুমি যদি সঙ্গে এই জিনিসটা করে দাও, ফোনপে, জিপে থেকে কিছু করতে পারবে না। আর ফোনপে, জিপেতে তুমি অত ভয় পেও না। ওতে পিন থাকে। যে পিনটা থাকে, পিনটা আবার Gmail দিয়েও খোলা যায়। তো ওই দুটো জিনিস করবে। এই দুটো জিনিস তোমরা যদি করো তাহলে তোমার ফোন সেফ থাকবে। তোমার ডকুমেন্টস অন্য কোথাও যাবে না। তো এই পর্যন্তই আমার ভিডিও ছিল। আজকের ভিডিওটা মেকআপ রিলেটেড না হোক, কিন্তু তোমাদের যদি কারোর এইরকম হয়, তো সেইটা তোমরা এইভাবে ক্লিয়ার করতে পারো। আশা করি এই ভিডিওর থেকে তোমরা কিছুটা হলেও হেল্প পাবে, বা যাদের এরকম হয়েছে তাদেরকে এটা তাড়াতাড়ি সেন্ড করো। ওদের ফোনে নয়, অন্যের ফোন দিয়ে, যে এরকম কর, এরকম কর। তাহলে তাদের হেল্প হবে। আশা করি এই পর্যন্ত তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে হেল্প করো। আর আমার সঙ্গে এতদিন থেকেছো। আরো কিছুদিন বলছি, একটু সময় দাও। ভিডিওটা আসতে থাকবে। এখন একটু চাপ-টাপ আছে তো ব্যাস। আর এটা বলে রাখি, আমার জেঠু খুবই ভালো আছে এখন। ডাক্তার দেখানো হয়ে গেছে। তিনি একেবারে সুস্থ সবল, এখন হেঁটে চলে বেড়াচ্ছে একেবারে। তো তার জন্য প্রে করো, সে যেন খুব ভালো থাকে। অ্যান্ড এই ভিডিওটা শেষ করছি। অবশ্যই যদি ভিডিও থেকে যদি হেল্প লাগে তাহলে একটা লাইক করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার সঙ্গে অবশ্যই থেকো। থ্যাংক ইউ এমলি গ্ল্যাম ফ্যামিলির যে কজন এই ভিডিওটা দেখছো। আর আমি তোমাদের সঙ্গে সবসময় আছি। বাই বাই।